সায়েন্সটা তো করো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। ফার্স্টে দুঃখ প্রকাশ করছি, আজকের ইলেকট্রিসিটির সমস্যার কারণে আমরা ঠিক টাইমে ক্লাস শুরু করতে পারি নাই। সো আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দেবো, আমরা লেট করব না। তোমরা সবাই জানো আজকে আমাদের ক্লাস হচ্ছে গুণগত রসায়নের উপর ক্লাস হবে। কেমিস্ট্রির ফার্স্ট পার্টের সেকেন্ড অধ্যায় গুণগত রসায়ন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সো আমরা দেরি করব না, আমরা ক্লাসটা এখনই শুরু করে দেব। আবারও দুঃখিত, কারেন্ট না থাকার কারণে, গরমকাল আসছে, বেশি কারেন্ট যাচ্ছে, বেশি সমস্যা হচ্ছে। আমরা জেনারেটর আইপিএস ব্যাকআপ দিয়েও পারছি না। সো ভেরি মাচ সরি। সো তোমরা এখন দ্রুত, আমরা জাস্ট 30 সেকেন্ড সময় নেব। 30 সেকেন্ডের মধ্যে তোমরা শেয়ার করো, তোমাদের টাইমলাইনে শেয়ার করো এবং ফ্রেন্ডদের মেনশন করো। এইচএসসি 25 তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, একটু সিরিয়াস হতে হবে, এখন অনেক বেশি শক্ত হইতে হবে, বেশি রেগুলার হইতে হবে। ঈদের পর থেকে এসে অনেকের মাথা ঘুরাচ্ছে, ঠিকমতো পড়াশোনায় মন বসতেছে না, ঠিক না? কার এমন অবস্থা দেখে একটু কমেন্ট করে বলো যে ঈদের পর থেকে এখনও পুরোপুরি পড়ার মধ্যে কি আমরা মনোযোগ দিতে পারি নাই। খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। আমি আমার টাইম লাইন একটু শেয়ার করে দিচ্ছি। আমরা 30 সেকেন্ডের মধ্যে আমাদের ক্লাস শুরু করব। আমরা আমাদের 30 সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু করতে যাচ্ছি। সো আজকে আমরা ক্লাস নিব হচ্ছে গুণগত রসায়নের উপর। ফার্স্ট একটু কমেন্ট করে জানাও, একটু বলো যে আমি ভিজিবল এবং অডিবল দুইটাই কিনা, শোনা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা, আমার সব কিছু ক্লিয়ার কিনা, একটু জানাও। আমি আমার টাইমলাইনে ওকে, পারফেক্ট। দুইটাই কিনা, শোনা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা, আমার সব কিছু ক্লিয়ার কিনা, একটু জানাও। ওকে, পারফেক্ট। ফারহানা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ওকে, তাহলে আমরা আর বেশি দেরি করব না। যারা গ্রুপের মডারেটর আছেন ওরা একটু কাইন্ডলি আমাদের গ্রুপটার মধ্যে শেয়ার করে দেন। ওকে, তাহলে আমরা দেরি করব না, আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের চ্যাপ্টার হচ্ছে গুণগত রসায়ন। সো আমাদের একদম ফার্স্ট স্লাইডে আমাদের কি আছে? আমাদের একদম ফার্স্ট স্লাইডে আছে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ওকে, আমাদের ফার্স্ট স্লাইডে আছে কোয়ান্টাম সংখ্যা।
ওকে, তাহলে খেয়াল করি, তাহলে আমরা একটা খেয়াল করি, যারা যারা অলরেডি যুক্ত আছো সবাই লাইভ ক্লাসটা শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। ওকে, কোয়ান্টাম সংখ্যা। সো আমরা এখানে কি সমস্যা হলো? ওকে ঠিক আছে, আমাদের গ্রুপগুলোর মধ্যে একটু শেয়ার করে দাও। ওকে, ফার্স্টে আসি কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, খেয়াল করি, একটু মনোযোগ দিই আমরা সবাই। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা থেকে কোয়ান্টাম সংখ্যার বেসিকটা ছোট্ট করে পড়বো, দেন প্রশ্ন কী কী আসে এগুলো আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যার মাধ্যমে আমরা কি করি, ইলেকট্রনের অবস্থান নির্ণয় করি। ওকে, আমরা কি করি, ইলেকট্রনের অবস্থান নির্ণয় করি। ওকে, আচ্ছা, আমরা তো জানি একটা ইলেকট্রন এক্স্যাক্টলি আসলে কই থাকে। একটা ইলেকট্রন হচ্ছে পরমাণুর শক্তি স্তর সমূহে থাকে। এখন স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই, শুধু কি শক্তি স্তরের ভেতরে কই যাবে? উপশক্তি স্তরের ভেতরে কই যাবে? উপশক্তি স্তরের ভেতরে যাবে হচ্ছে অরবিটালে যাবে। ঠিক আছে, অরবিটাল, এবং অরবিটালের মধ্যে কি আছে, আমার ইলেকট্রনটা আছে। তাহলে তার মানে একটা ইলেকট্রনের যদি আমরা অবস্থানটা বের করতে যাই, তাহলে আমার কি লাগবে? একটা ইলেকট্রনের যদি অবস্থান বের করতে যাই, স্লাইডে কি সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, একটা ইলেকট্রনের যদি অবস্থান বের করতে যাই আমার 4টা সংখ্যা লাগবে। ঠিক আছে, আমার 4টা সংখ্যা লাগবে। এই 4টা সংখ্যা হচ্ছে আমার কি সংখ্যা? আমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই 4টা সংখ্যা কি কি? আমরা জানি একটা হচ্ছে n, একটা হচ্ছে l, একটা হচ্ছে m, আর একটা হচ্ছে s। n হচ্ছে আমরা জানি n হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, n, l, m, s। ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর এটা হচ্ছে আমাদের s। ঠিক আছে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সো এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের একটা ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে হলে এই 4টা সংখ্যা আমাদের লাগবে, 4টা জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যদি দেখি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কোয়ান্টাম সংখ্যা থেকে খুব বেশি আসে, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটু খেয়াল করি, যে দেখো নিম্নের কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয় বলছে। ঠিক আছে, তাহলে এখানে আমার 4টা অপশন দেওয়া আছে, A, B, C, D, 4টা অপশন দেওয়া আছে। তাহলে সবাই একটু মনোযোগ দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো, দেখি এগুলো কে কে পারো। ঠিক আছে, কে কে আনসার করতে পারো, আমি করার আগে কে কে করে ফেলতে পারো একটু দেখি। ঠিক আছে, কমেন্টের মধ্যে রিপ্লাই দিয়ে দাও, আমি করার আগে কে কে করে ফেলতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটা ইলেকট্রনের অবস্থান দেওয়া আছে n, l, m, s। ওকে, অবস্থান দেওয়া আছে, এখন বলছে কোনটা সত্য নয়। আচ্ছা স্যার, তাহলে সত্য নয় এটার জন্য ফার্স্টে সত্য কি এটা আমাদের জানতে হবে, ঠিক না? আমরা যদি এদিকে n লিখি, এদিকে l, এদিকে m, এদিকে যদি s, ঠিক আছে, sটা লিখি। আচ্ছা, n মানে হচ্ছে প্রধান শক্তি স্তর কত হইতে পারে? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3, 4 এভাবে হইতে পারে। ঠিক আছে, এভাবে হইতে পারে। এখন এই যে খেয়াল করি, n = 1 এর জন্য l এর মান কত হবে, m এর মান কত হবে? আচ্ছা, l এর মান আমরা জানি, l এর মান কত হয়? l এর মানে আমাদের মনে রাখার টেকনিকটা কি? l এর মান হচ্ছে আমাদের 0 থেকে l এর মান হয় হচ্ছে n-1 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের l এর মান। m এর মানটা কিভাবে হিসাব করি আমরা হিসাব করি m এর মানটা -l থেকে শুরু করে আমাদের +l পর্যন্ত। এটা তো আমরা জানি, ঠিক না? এটা আমরা জানি। তাহলে এখন n = যদি 1 হয়, তাহলে l এর মান কত হবে? 0 থেকে n-1। একটা যদি আমরা সংখ্যার আকার চিন্তা করি, সংখ্যার আকার যদি এটা যদি 0 হয়, এখানে 1 হয়, এখানে 2 হয়, এখানে 3 হয়, এদিকে -1, এদিকে -2, এদিকে -3 এভাবে যদি হয়, তাহলে n = যদি 1 হয়, আমরা যদি এখানে 1 এর মানটা বসাই, n এর জায়গায় যদি 1টা বসাই, তাহলে 1 - 1 = 0। দ্যাট মিনস 0 থেকে 0 মানে l এর মান হচ্ছে 0। l এর মান যদি 0 হয়, m এর মান কত? m এর মান দেখা যাচ্ছে -l থেকে +l। এখন l এর মান আমি যেহেতু 0 পাইছি, দ্যাট মিনস আমার -0 থেকে +0 পর্যন্ত, দ্যাট মিনস m এর মান হচ্ছে 0। আমি s এর জায়গায় একটু পরে আসতেছি। ওকে, আচ্ছা, তাহলে এখন আসি 2 নম্বরে আসি। n = 2 হলে কত হবে? তাহলে n = 2 হলে 0 থেকে n-1, তাহলে n এর মান হচ্ছে কত? 2। এই n এর মান হচ্ছে কত? 2। তাহলে 2 - 1 = কত হবে?
তাহলে 2 মাইনাস 1 ইকুয়ালস টু হবে হচ্ছে আমার 1। দ্যাট মিনস n ইকুয়ালস টু 2 এর জন্য আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। তো 0 থেকে 1 পর্যন্ত কি আছে, এই 0 আছে 1 আছে, তাহলে আমি লিখলাম এখানে 0 লিখলাম 1 লিখলাম। তাহলে ঠিক 3 এর জন্য আমি কত পাবো, 0 পাবো 1 পাবো 2 পাবো, মানে এক কম পাবো। 4 এর জন্য কত পাবো, 4 এর জন্য 0 পাবো 1 পাবো 2 পাবো 3 পাবো। ওকে ক্লিয়ার বিষয়টা, তাহলে আমরা এল এর মান কিন্তু বের করে ফেলছি, ঠিক আছে। এখন তাহলে এম এর মানটা কত পাবো, তাহলে 0 এর জন্য অলওয়েজ কিন্তু আমার এম এর মানটা 0, তাহলে 0 যেখানে পাই না কেন 0 এর জন্য অলওয়েজ আমার এম এর মানটা 0 এর জন্য অলওয়েজ এম এর মানটা কত 0। আচ্ছা 1 এর জন্য আমরা কত পাবো, 1 এর জন্য আমরা পাই হচ্ছে -1 0 +1, ঠিক আছে। কারণ কি, কারণ এম এর মান হবে -l থেকে +l পর্যন্ত, তাহলে -l যদি -1 থেকে হিসাব করি, মানে l এর মান যেহেতু 1, তার মানে -l থেকে +l পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত, তাহলে কত হবে -1 0 +1, -1 0 +1, ঠিক আছে। তাহলে দেখি আনসারটা কেউ দিছে এখনো, আনসারটা এখনো কেউ করতে পারো নাই, আনসারটা দেখি কমেন্টে বলে দাও আনসার কি হবে, ঠিক আছে। আজকে সকাল থেকে মন ভালো ছিল, তোমাদের ক্লাস টাস নেব, কিন্তু একটা ঘটনা দেখে খুবই মন খারাপ হয়ে গেল। ফেসবুকে দেখলাম ওই যে ইন্ডিয়ার একটা ঘটনা, একজনকে মারতেছে, খুব খারাপ লাগলো বিষয়টা। ওকে সো তাহলে একটু দেখি এখানে, তাহলে এখন 1 এর জন্য, তাহলে 0 এর জন্য 0, তাহলে 1 এর জন্য আমরা পাচ্ছি কত, -1 0 +1, 1 এর জন্য কত পাচ্ছি -1 0 +1, তাহলে 2 এর জন্য কত পাবো, -2 থেকে +2 পর্যন্ত, তাহলে -2 থেকে +2 তে কি আছে সংখ্যা রেখা, -2 -1 0 +1 +2, তাহলে -2 -1 0 +1 +2। ওকে 3 এর জন্য কত হবে, -3 থেকে শুরু করে -3 -2 -1 0 +1 +2 +3, দ্যাটস ইট। ওকে তাহলে এখন আমরা জিনিসটা ইজি হয়ে গেছে আমাদের জন্য, তাহলে আমরা এখন এখানে একটু মিলাই, তো দেখি তাহলে ফার্স্টে আসি n = 2, ঠিক আছে। তাহলে কি আছে এখানে n = 2, আচ্ছা n = 2 এর জন্য l = 1 পসিবল কি পসিবল না, এই দেখো n = 2 এর জন্য l এর মান 1 পসিবল, l এর মান 1 পসিবল, l এর মান যদি 1 হয় 1 এর জন্য m = 0 পসিবল কিনা, এই দেখো l এর মান যদি 1 হয় তার মধ্যে এই যে m এর মান 0 পসিবল, দ্যাট মিনস এটাও পসিবল, এটাও পসিবল। আচ্ছা এটা যদি পসিবল হয়, s এর মান বলছে +½ আমরা জানি ইলেকট্রন ঘুরবে, ঠিক আছে। ইলেকট্রন কি করবে, ইলেকট্রন হচ্ছে ঘুরবে, এখন এই যে ঘুরবে, তাহলে কিরকম ঘুরবে ইলেকট্রন শুধুমাত্র দুইভাবে ঘুরতে পারে, একটা হচ্ছে +½ আর হচ্ছে -½ আমরা ঘড়ি কাঁটার দিকে চিন্তা করতে পারি, একটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অথবা ঊর্ধ্বমুখী অধোমুখী, ঠিক আছে, আমরা এভাবে চিন্তা করতে পারি। তাহলে যেহেতু একটা ইলেকট্রন, তাহলে এখানে যদি +½ অথবা -½ যে কোনো একটা যদি থাকুক না কেন, আনসারটা রাইট হবে। বিভিন্ন এমসিকিউতে দেখবা হচ্ছে 2/3 আছে, 3/2 আছে, তাহলে এগুলো হবে না, শুরুতে আমি অপশনটা বাদ দিয়ে ফেলতে পারবো। ওকে দ্যাটস ইট। আচ্ছা এটা মিলাই n = 3 এর জন্য l এর মান তো হবে, বোঝা যাচ্ছে, কারণ n = 3 এর জন্য l এর মান কত পাই, l এর মান পাবো 0 পাবো 1 পাবো 2 পাবো, তাহলে এই যে 1 তো আছে। আচ্ছা l এর মান যদি 1 হয়, m এর মান 2 কি পসিবল, l এর মান যদি 1 হয়, m এর মান 2 কি পসিবল, -1 থেকে +1 পাচ্ছি, না m এর মান 2 পসিবল না, তাহলে আমরা তো সত্য নয়, নিচের কোনটি সম্ভব না আমরা তো পেয়ে গেছি, ঠিক না। দেখা যাচ্ছে n = 1 এর জন্য 0 0 এর জন্য 0 পসিবল, n = 2 এর জন্য 0 0 এর জন্য 0 এটাও পসিবল, দ্যাট মিন আনসার হচ্ছে বি। ওকে ক্লিয়ার বিষয়টা, তাহলে n = 3 এর জন্য l এর মান 1টা পসিবল, বাট l এর এই দেখো 3 এর পর হচ্ছে l এর মান এই যে 1টা পসিবল, কিন্তু 1 এর পরে 1 এর জন্য m এর মান কি পাওয়া যায়, -1 0 +1, অনলি 3টা পাওয়া যায়, যেখানে এই যে 2 এর কোনো কি নাই, 2 এর কোনো অংশ অস্তিত্ব নাই, দ্যাট মিনস আমাদের আনসারটা হচ্ছে কি, আমাদের আনসারটা হচ্ছে বি। ওকে আনসার হচ্ছে বি। আমি পরের স্লাইডে চলে যাই, সোডিয়াম পরমাণুর, তাহলে খেয়াল করে সোডিয়াম লিখছে, সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি, ঠিক আছে। তাহলে সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রন, দেখো সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রন মানে কি, সোডিয়াম না,
সোডিয়াম। তো সোডিয়াম তো 11 আমরা জানি পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা তো আমরা জানি সোডিয়াম যেহেতু গ্রুপ ওয়ানে যেহেতু আছে, তাহলে অবশ্যই লাস্টে কত হবে, যেহেতু 3 নম্বর পর্যায়ে আছে 3s1 হবে, বোঝাই যাচ্ছে নাকি না। 1s2 2s2 2p6 তারপরে কত 3s1 2 2 4 6 4 10 10 এর 11। দ্যাট মিনস শেষ ইলেকট্রনটা 11তম ইলেকট্রনটা কোথায় আছে, 11তম ইলেকট্রনটা 3 নম্বর শক্তি স্তরে, 3 নম্বর শক্তি স্তরে আছে, 3 নম্বর শক্তি স্তরে আছে। অর্থাৎ যেখানে n এর মান হচ্ছে কত, তার জন্য n এর মান হচ্ছে 3। n এর মান যেহেতু s উপশক্তি স্তরে আছে, এই যে s উপশক্তি স্তরে আছে, তার l এর মান কত। আচ্ছা আমরা উপশক্তি স্তরের মানগুলো কিভাবে হিসাব করি তোমরা জানো? এভাবে আঙ্গুল খেয়াল করে, এভাবে আঙ্গুলের মধ্যে হিসাব করি, ঠিক আছে? কিভাবে হিসাব করি, s p d f, s p d f 0 1 2 3, s p d f, s p d f 0 1 2 3। তো এগুলো হচ্ছে l এর মান, এগুলো হচ্ছে কিসের মান, এগুলো হচ্ছে l এর মান। তাহলে s equals to 0, p equals to 1, d equals to 2, f equals to কত, f equals to 3। দ্যাট মিনস আমার এখানে l এর মান কত আসতেছে, যেহেতু s, l এর মান আসতেছে 0, l এর মান 0। তাহলে দেখো অনেকগুলো তো হয়ে গেল, আমি n ও পেয়ে গেলাম, আমি n এর মানও পেয়ে গেলাম, সোডিয়ামের 11তম মানে শেষ ইলেকট্রনটার জন্য n ও পেয়ে গেলাম, l ও পেয়ে গেলাম। তাহলে এখন আমার বের করতে বলতেছে হচ্ছে m কত হবে, তাহলে mটা বের করে ফেলি। আচ্ছা l equals to যদি 0 হয় m এর মান কত হবে, কিছুক্ষণ আগে পড়ছি না, l equals to যদি 0 হয় চোখ বন্ধ করে m এর মান আমরা কিভাবে বের করি, -l থেকে m এর মান কিভাবে বের করে +l পর্যন্ত না। তো এখানে l তো হচ্ছে 0, মানে -0 থেকে +0 মানে তো 0 আর কিছু নাই। দেখো এখানে খুঁজে পাচ্ছ কিনা, 300 301, এটা হচ্ছে না, তাহলে 300। আচ্ছা তাহলে এটাও হচ্ছে নিচে আছে AUC, তাহলে আনসার কি হবে, AUC। ক্লিয়ার? তাহলে 3 পাইছি, 0 পাইছি, 0 পাইছি, তাহলে s কি হবে, দেখো s হচ্ছে এখানে হচ্ছে -½ আছে, এখানে হচ্ছে +½ আছে। তাহলে আমি তখন জানি না ইলেকট্রনটা কিভাবে আছে। ইলেকট্রনটা যেহেতু সিঙ্গেল একটা ইলেকট্রন, সেটা +½ থাকতে পারে, -½ থাকতে পারে। দ্যাট মিনস আমার এখানে সেটা +½ হইতে পারে বা -½ হইতে পারে, ঠিক আছে? সেজন্য আমরা কি করব, আমাদের আনসার হবে A এবং C। আশা করি ক্লিয়ার, বুঝছো কিনা একটু বলো, যারা যারা ক্লাস করছো বুঝছো কিনা বলো, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো। তো এটা পরীক্ষায়, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? তাহলে এই টাইপের যদি অঙ্ক আসে ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে? আমরা আমাদের পরের স্লাইডে যাই। নিচের কোনটি উপশক্তি স্তরের অরবিটাল নির্ণয়ের সূত্র, নিচের কোনটি উপশক্তি স্তরের অরবিটাল নির্ণয়ের সূত্র। এখানে অপশন দেয়া আছে, দেখি কমেন্টে কে দ্রুত আনসার করতে পারে। ওকে, দেখি কমেন্টে কে দ্রুত আনসার করতে পারে, নিচের কোনটি উপশক্তি স্তরের অরবিটাল নির্ণয়ের সূত্র। তাহলে খেয়াল করো, এটা যখন করতে যাবা ফার্স্টে, এটা থেকে আমাদের এখানে আমরা কি মনে রাখবো, উপশক্তি স্তরের অরবিটাল নির্ণয়ের সূত্র। আচ্ছা আমরা কি শিখাইছিলাম, আমরা শিখাইছিলাম হচ্ছে একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন নির্ণয়ের সূত্র কি, সর্বোচ্চ ইলেকট্রনের সূত্র হচ্ছে 2n²। 9 10 থেকে পড়ে আসতেছো, ঠিক আছে? এখনও মনে না থাকলে কিন্তু মারা খাইতে হবে, ঠিক আছে? 2n², ওকে, 2n², সর্বোচ্চ ইলেকট্রন, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ অরবিটালের সূত্র কি হবে, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে হচ্ছে না 2n² ডিভাইড বাই 2, তাহলে ইকুয়ালস টু কত হবে, n²। এগুলো হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রনের জন্য। এবার আসি উপশক্তি স্তরে, এটা তো গেল শক্তি স্তর। উপশক্তি স্তরের সূত্র কি, সবাইকে শুধু 2টা মনে রাখতে বলি, একটা হচ্ছে 2n² মনে রাখতে বলি, আরেকটা মনে রাখতে বলি উপশক্তি স্তরে সর্বোচ্চ, উপশক্তি স্তরে কি, উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × 12 + 1, 2 × 12 + 1। তাহলে সর্বোচ্চ অরবিটালের সূত্র কী হবে, আমরা তো জানি একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? তার মানে আমার এখন ইলেকট্রনের সংখ্যা দেয়া আছে, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে ফেলি, তাহলে আমি অবশ্যই অরবিটাল সংখ্যা পেয়ে যাব। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2 × 12 + 1 ডিভাইড বাই 2, তাহলে আনসার কত থাকবে, 12 + 1 আছে এখানে। এই যে উপশক্তি স্তরে কোনটি
নিচের কোনটি উপশক্তি স্তর অরবিটাল নির্ণয় সূত্র অ্যান্সার কি হবে 12 প্লাস 1 2 ইন্টু 12 প্লাস 1 না 12 প্লাস 1 তাহলে এখান থেকে শুধুমাত্র দুটো জিনিস মনে রাখবা মাথায় একদম ঢুকাই ফেলো ঠিক আছে মাথায় ঢুকাও এগুলা এখানে আমরা কিন্তু সবগুলো দুমদাম করে একদম সবগুলা সূত্রগুলো মুখস্থ করতে যাবো পরীক্ষা হলে দেখবো যে তুমি গোলাই ফেলছো ঠিক আছে তাহলে দুইটা সূত্র মুখস্থ করবা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার একটা গেছে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1 এখন তোমাকে যদি ইলেকট্রনের জায়গায় যদি অরবিটাল বের করতে দেয় ইলেকট্রনের জায়গায় যদি অরবিটাল বের করতে দেয় জাস্ট 2 দ্বারা ভাগ করে দেবা কাজ শেষ এটাকে 2 দ্বারা ভাগ করলে 2n স্কয়ারকে 2 দ্বারা ভাগ করলে n স্কয়ার হবে 2 ইন্টু 12 প্লাস 1 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 12 প্লাস 1 থাকবে দ্যাটস ইট আশা করি জিনিসটা বুঝতে পেরেছো ক্লিয়ার ওকে ভেরি গুড তাহলে আমরা এখন আসি শুধুমাত্র এই দুইটা জিনিস মনে রাখবো বাকিগুলো ক্লিয়ার ঠিক আছে তুমি এমসিকিউতে খুব দ্রুত এগুলো আনসার করতে পারবা ঠিক আছে আর সিকিউতে কিভাবে আনসার করবা সিকিউতে কিভাবে আনসার করবে যেমন যদি এই যে আমি যেখানেটা করলাম এখানে যে একটা সলভ করলাম এখান থেকে যেমন সিকিউতে একটা প্রশ্ন আসে যে কি দেখাইলো হচ্ছে 3 নং শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখাও তাহলে এই যে তুমি 3 নম্বর শক্তি স্তরে তখন কি লিখবে শুধু এই পোর্শনটা লিখতে হবে আমার এই 0 এই 1 এই 2 0 দিয়ে 0 পাচ্ছ 1 দিয়ে -1 থেকে প্লাস 0 পাচ্ছ 2 থেকে কীভাবে এটাতে লিখি না তাহলে লিখো -2 -1 0 প্লাস 1 প্লাস 2 পাবা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি এখান থেকে যে আমরা এগুলো কি পেয়ে গেছি আমরা এগুলো কি পেয়ে গেছি আমরা অরবিটাল সংখ্যা পেয়ে গেছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অরবিটাল আছে তো 9টা অরবিটাল যদি থাকে ইলেকট্রন কয়টা অরবিটাল যতটা ইলেকট্রন তার ডাবল 9 দুগুণ 18টা তো শেষ তো 3 নং শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টা হবে 18টা হবে ঠিক আছে তাহলে এখান থেকে এমসিকিউ আসলে পারবো ইনশাআল্লাহ সিকিউ যদি আসে এবং খুবই ইজি কোয়েশ্চন যে 3 নং শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত এটা তো আমরা ইজিলি বের করে ফেলতে পারি ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এখন আসি আমরা এই যে পোলাবেনরা দুষ্টামি শুরু করে দিয়েছে একজন লিখতেছে হচ্ছে লুকিং স্মার্ট আল্লাহ মেসেজে ভাই পড়ায় মনোযোগ দে আচ্ছা তোরা তো কেন পড়বি তোরা কেন দেখতেছিস শুধু ঠিক আছে আচ্ছা আমার একটা ফ্রেন্ড লিখতেছে লুকিং স্মার্ট ওকে আচ্ছা এখন আসি আমরা তাহলে আমাদের এর পরের ক্লাসে না পরের এই যে আবহাওয়া নীতি পলির বর্জন নীতি হুন্ডের নীতি ইম্পর্টেন্ট টপিক ফর বোথ সিকিউ অ্যান্ড এমসিকিউ ঠিক আছে ওকে তাহলে একটু খেয়াল করি আমরা খেয়াল করি আসি ফার্স্টে হচ্ছে আবহাওয়া নীতি ওকে আবহাওয়া নীতিটা কি পরমাণুতে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন প্রথমে সর্বনিম্ন যে অরবিটালটা আছে সর্বনিম্ন শক্তির অরবিটালের মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে দেন উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে ওকে সর্বনিম্ন অরবিটালে প্রবেশ করবে তারপর হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে এখন এই যে সর্বনিম্ন অরবিটাল কোনটা সর্বোচ্চ অরবিটাল কোনটা এটা আমরা কিভাবে জানি তো এটা তো আমরা সূত্র দিয়ে বের করতে পারি এটা আমরা জানি যে আমরা n+l এর মান হিসাব করি ঠিক না n+l এর মান হিসাব করে আমরা কোন শক্তি কোন অরবিটাল বড় কোন অরবিটাল ছোট সেটা আমরা কি করতে পারি বের করে ফেলতে পারি যেমন আমার 4s আছে 3d আছে এই দুটার মধ্যে আমরা তো জানি এটা 4 হচ্ছে n l এর মান কত কিছুক্ষণ আগে পড়াইছে s p d f 0 1 2 3 তাহলে 0 তাহলে এখানে মান আসছে যে কত 4 এখানে কত 3 প্লাস d কত 0 1 2 s p d কি লিখছে s p d 0 1 2 হ্যাঁ তাহলে এখানে কত আসছে ঠিক আছে হিসাব মাথা ধরে গেছে নাকি 3 2 5 তাহলে এখানে কোনটা শক্তি কম এখানে n+l 4s এর শক্তির মান কম এজন্য ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করে 4s এ প্রবেশ করে ঠিক না এটা তো আমরা জানি ইলেকট্রন সবার আগে 4s এ প্রবেশ করে তারপরে 3d তে প্রবেশ করে আচ্ছা এখন যদি তোমার বড় কোনো কি হয়
যদি বড় ইলেকট্রন বিন্যাসের কোনো একটা পরমাণু হয় তখন কিন্তু আমাদের একটা খটকা আছে, তখন আমরা কিভাবে বের করব সেটার জন্য একটা টেকনিক আছে। সেটার জন্য টেকনিকটা কি, তাহলে আমরা একটা নিই, তাহলে আমরা একটা সাপোজ কী নিব আমরা, এক্স, সাপোজ ধরো এক্স একটা পারমাণবিক এক্স একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা ধরো 56। তাহলে 56 মোটামুটি অনেক বড় না? 56 তো বড়। তো 56-এর জন্য আমরা কি করবো, আসলে আমরা ইলেকট্রোবিন্যাস করি। ইলেকট্রোবিন্যাস করার টেকনিক দেখো, টেকনিক কি, তাহলে মনে রাখবো এস এস পিএস পিএস, ওকে, এস এস পিএস পিএস, ডিপিএস 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 ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। আমি একটু বড় বড় করে লিখলাম, পরীক্ষাতে এত বড় করে লেখার প্রয়োজন নাই। ওকে, এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস, এস এস পিএস পিএস, মুখস্থ করে ফেলো আমার সাথে সাথে, এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। ওকে, আচ্ছা এখন কিভাবে নাম্বারিং করবা, নাম্বারিং করার সিস্টেম কিভাবে নাম্বারিং করবা, নাম্বারিং করবো যে ফার্স্টে এসকে নাম্বারিং করবো, এস 1 2 3 4 5 6 7 8। এরপরে নাম্বারিং করবো কাকে, পিকে করবো, পিকে 1 থেকে করবো, 1 থেকে করা যাবে। 1 পি কি পসিবল, 1 পি কি সম্ভব, খতে আসে না, 1 পি কি সম্ভব নাকি সম্ভব না, 2 পি কি সম্ভব, সম্ভব না, 2D কি সম্ভব নাকি সম্ভব না, আসে না এরকম কোয়েশ্চন। তাহলে 1 পি পসিবল না, 2 থেকে শুরু করবো, 2 3 4 5 6 7। ওকে, ক্লিয়ার? আচ্ছা এরপরে ডি দিয়ে শুরু করবো, ডি কি আছে 3 থেকে শুরু করবো, ডি 2 থেকে শুরু করে যাবো, 3 4 5 6, 3 4 5 6। এফ শুরু করবো 4 থেকে, 4 and 5 শেষ। এখন দেখো আমার কিন্তু অটোমেটিক সাজানো গুছানো হয়ে গেছে, আমার আর এখন আর মাথায় প্রেশার নাই। কেমন প্রেশার নাই, যেমন দেখো 3P এর পরে অটোমেটিক 4S চলে আসছে, আমার 3Dটা পরে, এটা আমার হিসাব করে লিখতে হয় না। এরপরে 4P, এরপরে 4P 5S এর পর দেখো হুট করে 4D চলে আসছে, আবার হুট করে 5P চলে আসছে, 5P পরে আবার 6S চলে আসছে, দেখো আবার কতক্ষণ পরে 4F-এরটা আসছে। কিন্তু এগুলো অটোমেটিক মিলে গেছে আমার, এগুলো কিন্তু আমার অটোমেটিকই মিলে গেছে, এগুলো আমার কি এখন মানে অটোমেটিক শর্টকাটের এই টেকনিকের মধ্যে পড়ে গেছে, আমার মাথায় প্রেশার থাকবে না। ওকে, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা তাহলে এখন তোমার কাছে 56 নাই, বা 56 ফিল আপ করো, সুবহানাল্লাহ বিসমিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 1s2 2s2 2b6 3s2 3b6 4s2 3d 10 4b 6 5s2। আমরা জানি ডিতে সর্বোচ্চ হাইস্ট থাকে 10টা, পিতে কত 6টা, এসে কত 2টা, তো সুবহানাল্লাহ বলে দিতে থাকো না। 4d কত, 4d 10, 5p 6, 6s2 4p বলতে 4f। আচ্ছা একটু দেখি 56 হয়ে গেছে কিনা, 2 4 6 4 10 16 18 20 30 36 38 48 50 56, এই যে হয়ে গেছে, 56 হয়ে গেছে, কি মজা। ঠিক আছে, 56 হয়ে গেছে, তাহলে ক্লিয়ার? এখন আমাদের 56 কিন্তু মিলে গেছে। ওকে, এখন 56 মিললে, আচ্ছা 56 মিললে এটা ক্লিয়ার তো। আচ্ছা যদি এখন একটা যদি প্রশ্ন দেয় 57 যদি দেয় 57, তখন কি করবা? 57 দিল, 57 পারমাণবিক সংখ্যাটা কার মনে আছে কারো? 57 যদি দেয়, এই যে 57 যদি দেয়, 57 হচ্ছে আমাদের কার? 57 হচ্ছে আমাদের ল্যান্থানাম। 57 আমাদের কার? ল্যান্থানাম, 57। তাহলে 57 যখন দিবে তখন কিভাবে করবে? ঠিক এভাবে সেম ভাবে করবা। কিভাবে করবা? 57 সেম ভাবে করবা। এই যে এতটুকু পর্যন্ত 56 পর্যন্ত আসার পরে, 56 পর্যন্ত আসার পরে কি করবা? আসার পরে এই যে এখানে 4F এ যাবে নাকি 5D-তে যাবে? খেয়াল করো, নিয়ম অনুযায়ী 4F এ আসার কথা, কিন্তু 4F এ না এসে ইলেকট্রনটা ক্রস করে 4F-কে ক্রস করে 5D-1-এ বসে যায়। এটাকে আমরা বলতেছি হচ্ছে কি, এটাকে আমরা বলতেছি ক্রস ওভার। এটাকে আমরা বলতেছি ক্রস ওভার। ক্রসিং ওভার না, আবার বায়োলজি ক্রসিং ওভারে চলে যায় না, ঠিক আছে, ক্রস ওভার। তাহলে এটা হচ্ছে আমাদের আফবাও নীতির ব্যতিক্রম ইলেকট্রোবিন্যাস। তাহলে ক্রস ওভারটা পারতে হবে। ল্যান্থানাম যখনই পারবা তার সাথে সাথে কি মুখস্থ করে ফেলবা? অ্যাক্টিনিয়াম। ঠিক ল্যান্থানামের গ্রুপের ঠিক নিচে আছে 57 নিচে কি আছে? 89 অ্যাক্টিনিয়ামটা আছে। এটাও সাথে সাথে মুখস্থ করে ফেলবা যে অ্যাক্টিনিয়ামটা ঠিক সেম কাহিনী। দেখো আমি কিন্তু এখন ইজিলি বলে দিতে পারবো অ্যাক্টিনিয়াম লাস্টে কত হবে। কেমনে দেখো, খেয়াল করো। ল্যান্থানামের কত? 6s2 4f কত? 5d1 না?
ল্যান্থানামে যদি আমি লাস্টের পোর্শনটা লিখি 6s2 5d1, ঠিক আছে, এটা যদি ল্যান্থানামের হয়, অ্যাক্টিনিয়ামের লাস্টটা কত হবে জানো, যেহেতু এক ঘর নিচে আছে একদম সোজা 7s2 6d1, এই যে 6 টাকা 7 করলাম, 5 টাকা 6 করলাম, 6s2 7s2 6d1, ঠিক আছে, 7s2 6d1 একদম সোজা। ওকে 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 ঠিক আছে, তাহলে আশা করি আমরা এটা পারবো, ল্যান্থানামও পারবো, অ্যাক্টিনিয়ামও পারবো, ঠিক আছে। ব্যতিক্রম ইলেকট্রোবিন্যাস আর কি আছে, 21টা আছে আমাদের, 21টা ব্যতিক্রম ইলেকট্রোবিন্যাস আছে। তাহলে এর মধ্যে আমরা কি কি শিখবো, আমরা ল্যান্থানাম শিখবো, অ্যাক্টিনিয়াম শিখবো, আর কি শিখবো, কপার শিখবো, ক্রোমিয়াম শিখবো, আমরা প্যালাডিয়ামটা একটু দেখে নিতে পারি, ঠিক আছে, প্যালাডিয়ামটাও দেখে নিতে পারি, সিলভারটাও দেখে নিতে পারি, ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা এগুলো শিখবো। আচ্ছা, তাহলে আমরা এখন এর পরের স্লাইডে চলে যাই, আচ্ছা, তাহলে আমাদের আবহাওয়া নীতি শেষ, আমাদের হচ্ছে পলির বর্জন নীতি, দ্যাট হচ্ছে হুন্ডের নীতি। আচ্ছা, পলির বর্জন নীতি, খেয়াল করো, পলির বর্জন নীতি টপিকটা শুরু করবো এখন, পলির বর্জন নীতি শুরু করব। এটা আমরা কিভাবে মনে রাখবো, পলির বর্জন নীতি, খেয়াল করো, পলির বর্জন নীতি জিনিসটা কি, আমি ফার্স্টে এখানে একটা কি নিলাম, এখানে একটা পরমাণু নিলাম, যেমন এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, তাহলে 3টা ইলেকট্রন, দ্যাট মিনস এটা কার, হিলিয়াম, ওকে, হিলিয়ামের যদি কত হয়, সরি হিলিয়াম না, 3টা ইলেকট্রন আছে, তাহলে এটা কার, লিথিয়াম, হিলিয়াম কেন বললাম, লিথিয়াম, ওকে, লিথিয়ামের কত, লিথিয়াম হচ্ছে 3 হলে কত হবে 1s2 2s1, ওকে, এখানে 3টা ইলেকট্রন আছে, তাহলে পলির বর্জন নীতি জিনিসটা কি, ছিল, পলির বর্জন নীতি অনুযায়ী হচ্ছে কোন একটা পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না। এটার জন্য আমি এখন কি করব, জাস্ট এই একটা ইলেকট্রন নিব, মানে এই যে 1s2-তে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এবং এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, আমি এই ইলেকট্রনটা নিলাম, সাপোজ এই ইলেকট্রনটাকে আমি নাম দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম হচ্ছে সি, তাহলে আমি বি আর সি নিয়ে করি, ওকে। আচ্ছা, তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যা তো আমরা জানি, কোনো পরমাণুতে 4টা কোয়ান্টাম সংখ্যার মানে একই হবে না, আমরা ওইটা এখন প্রুফ করব, NLMS। তাহলে এখানে কি হচ্ছে, এখানে পাচ্ছি হচ্ছে আমি বি নিছি আর সি নিছি, বি আর সি এর জন্য করব। আচ্ছা, বি এর জন্য বি ইলেকট্রন যেহেতু 1 নাম্বার শক্তি স্তরে আছে, তাহলে এন এর মান কত 1, যেহেতু এস উপশক্তি স্তরে আছে, এল এর মান 0 হলে আমরা জানি এম এর মানও 0, যেহেতু ইলেকট্রন এভাবে উল্টা করে আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটাকে আমরা লিখি হচ্ছে -হাফ। এবার আসি আমরা সি এর জন্য, সি যেহেতু 2 নম্বর শক্তি স্তরে, এন এর মান হবে 2, যেহেতু এস উপশক্তি স্তরে, এল এর মান হবে কত, এল এর মান 0 হলে এম এর মানও 0, যেহেতু প্রথম ইলেকট্রন ফার্স্ট ইলেকট্রন, এস এর মান হবে +হাফ। তাহলে আমরা খেয়াল করি জিনিসটা, এখানে দেখো পলির বর্জন নীতি বলছে কোন একটা পরমাণু, এই একটা পরমাণু লিথিয়াম, 2টা ইলেকট্রন বি ও সি, এর 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হবে না, সমান হবে না। তাহলে এখানে কি সমান হয়েছে, এই যে এখানেই তো প্রথমেই তো ডিফারেন্স চলে আসছে, 1 আর 2তে ডিফারেন্স হয়েছে, আর এখানে সমান আছে, এখানেও আবার ডিফারেন্স আসছে, আমার অনলি যে কোনো একটা ডিফারেন্স হইলেই হবে, মানে একটা ডিফারেন্স থাকবে, ঠিক আছে। তাহলে হয়ে গেছে, কাজ শেষ তো, ঠিক আছে। তাহলে এখন যদি আমাদের প্রশ্নতে আমরা পারবো, তাহলে পলির বর্জন নীতি থেকে যে কোনো 2টা ইলেকট্রন দিয়ে যদি বলে পলির বর্জন নীতি মেনে চলে কি চলে না, ওকে, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এটা পারবো। আচ্ছা, এবার আমরা আসি এই যে আমাদের পরের টপিকটা কি, আমাদের পরের টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক, সিকিউ মাস্ট আসবে, লিখে রাখো 100% সিকিউ আসবে, 100% সিকিউ আসার চান্স বেশি, ঠিক আছে, লিখে রাখো এর পরের টপিকটা।
তাহলে এটা হচ্ছে কি আমাদের বর্ণালীমিতি বা স্পেকট্রোস্কোপি। ওকে, বর্ণালীমিতি বা স্পেকট্রোস্কোপি। তাহলে আমাদের বর্ণালীর ম্যাথ, বর্ণালী থেকে কি কি ম্যাথ আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা এখানে একদম ফার্স্টে একটা জিনিস খেয়াল করি, এখানে একটা পরমাণু আছে, ঠিক আছে, একটা পরমাণু আছে। এই পরমাণুর এখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা কি করছে, শক্তি গ্রহণ করে উচ্চতর শক্তি স্তরে আসছে। তার মানে সে এখন এক্সাইটেড হয়েছে। সে কি হয়েছে, সে হচ্ছে এক্সাইটেড হয়েছে। আচ্ছা, এখন কি সে কি সারাক্ষণ এক্সাইটেড থাকবে? সে এখন এখানে আছে, সে সারাক্ষণ এক্সাইটেড থাকবে না, সে আবার তার আগের জায়গায় ফিরে যাবে। তাহলে এই যে ইলেকট্রন যে প্রথমে আসলো নিম্নতর শক্তি স্তর থেকে যে উচ্চতর শক্তি স্তরে আসলো, তাহলে সে কি পাইল, সে এখানে তার জন্য আমরা পাবো হচ্ছে শোষণ বর্ণালী। তাহলে পরীক্ষায় লিখো সবাই, শোষণ বর্ণালীর সঙ্গে আসতে পারে অ্যাবজর্পশন স্পেকট্রাম। আচ্ছা, এখন এই যে ইলেকট্রন কোথায় চলে যাবে, আবার তার আগের জায়গায় যাবে না। এখন আগের জায়গায় যাওয়ার সময় কি করবে, সে তার শক্তিটা বিকিরণ করে যাবে না। এই যে শক্তি যে বিকিরণ করবে, এটার জন্য আমরা কি পাবো, এটার জন্য আমরা পাবো হচ্ছে বিকিরণ বর্ণালী। কি পাবো, আমরা পাবো হচ্ছে বিকিরণ বর্ণালী, ঠিক আছে। তাহলে শোষণ বর্ণালী, একটা হচ্ছে কি পাচ্ছে, একটা পাচ্ছে বিকিরণ বর্ণালী, ঠিক আছে, বিকিরণ বর্ণালী। আচ্ছা, এখন বিকিরণ বর্ণালী, শোষণ বর্ণালীর কালার হচ্ছে ব্ল্যাক বা কালো, ঠিক আছে। আর বিকিরণ বর্ণালীর কালার হচ্ছে এমসিকিউতে আসতে পারে উজ্জ্বল, ঠিক আছে, উজ্জ্বল। আচ্ছা, এখন আসি, তাহলে এখন একটু খেয়াল করি আমাদের এর পরের প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি। এই যে এখানে একটা প্রশ্ন আছে আমাদের বর্ণালী থেকে প্রশ্নটা, তাহলে বর্ণালী থেকে প্রশ্নটা কি আছে একটু খেয়াল করি। বর্ণালী থেকে প্রশ্ন আছে হচ্ছে উদ্দীপকের মডেলটি যদি হাইড্রোজেন পরমাণু হয় তাহলে পরমাণুটি 2 নং শক্তি স্তরে ইলেকট্রনের ব্যাসার্ধ, বেগ ও শক্তির মান নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রশ্ন দিছে কি ব্যাসার্ধ দিছে, বেগও দিছে, শক্তির মানও দিছে। ব্যাসার্ধ দিছে, বেগও দিছে, শক্তির মানও নির্ণয় করতে বলছে। আচ্ছা, ব্যাসার্ধের সূত্র কি, তাহলে সূত্র মনে রাখতে হবে। ব্যাসার্ধের সূত্র আর ইকুয়ালস টু দেখো একদম ছোট করে শিখাই, 0.529 ইন্টু n স্কয়ার বাই জেড, ঠিক আছে, ইন্টু n স্কয়ার বাই জেড। এটা কিসে আসবে, অ্যাংস্ট্রমে আসবে, এটা আসবে হচ্ছে অ্যাংস্ট্রমে। তাহলে এটা দিয়ে আমরা কি ব্যাসার্ধের মানটা বের করতে পারবো না, ঠিক আছে, বলছে কারণ হচ্ছে 2 নং শক্তি স্তরে। তো 2 নং শক্তি স্তরে মানে আমি এখানে n এর মানটা 2 বসালে তো আমার কাজ শেষ। আমরা এটা পারবো, n এর মান যদি আমরা 2 বসাই তাহলে অঙ্কটা কীরকম হবে, এই যে অঙ্কটা যদি আমি দিয়ে করি, এটা ক্যালকুলেটর বাসায় করবা, 0.529 ইন্টু 2 স্কয়ার ডিভাইড বাই জেড মানে কি, জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে এটা যদি হাইড্রোজেন যেহেতু বলছে, তাহলে পারমাণবিক সংখ্যা কত, 1। ওকে, মানটা আসবে কিসে, মানটা আসবে অ্যাংস্ট্রমে আসবে, ঠিক আছে। সাপোজ ধরো ক্যালকুলেটর করে তুমি একটা মান পাইলে হচ্ছে এক্স, কত এক্স অ্যাংস্ট্রম না। এখন ধরো কোনো কারণে এটাকে মিটারে নিতে যাচ্ছ, আমরা জানি 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10 ইনভার্স 10 মিটার। তাহলে আমরা যদি এখানে 10 ইনভার্স 10 দ্বারা গুণ করে ফেলি, তাহলে পুরো মানটা আমার কিসে পেয়ে যাচ্ছে, দ্যাটস ইট, মিটারে পেয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো গেল আর এর মান গেল। এখন আসি এরপরে বসে ব্যাক, ভিটা আমরা কীভাবে বের করবো, ভি এর সূত্র মুখস্থ করে ফেলতে হবে আমাদের, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জেড বাই এন, ঠিক আছে। এককটা কিসে আসবে, এককটা আসবে হচ্ছে আমাদের এমএস ইনভার্স 1 আসবে, ঠিক আছে। 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জেড বাই এন, ঠিক আছে। ওকে, আমি একটু কমেন্ট দেখি এখানে, ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা।
তাহলে আমরা পারবো না, আমরা এখানে মানটা বসা দিতে পারবো না। তাহলে মানটা বসা দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা জেটের মান কত বসাবো, জেটের মান যেহেতু হাইড্রোজেন পরমাণু 1 বসাবো, 2 নং শক্তি স্তর আছে, এন এর মান কি বসাবো, এন এর মান আমরা 2 বসাবো। তাহলে 2 বসালে কিন্তু কি শেষ, আমাদের কাজ শেষ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তাহলে এখন তোমাদের জন্য হোমওয়ার্ক কি, শক্তির মানটা কিভাবে বের করব, এটা তোমরা করে আনসার জানাবা। শক্তির মানটা কিভাবে বের করব, ঠিক আছে? শক্তির মানটা কিভাবে বের করব সেটা তোমরা আনসার করে জানাবা। ক্লিয়ার বিষয়টা? সবার ক্লিয়ার? ওকে আচ্ছা, তাহলে আসি। তাহলে শক্তির মানটা সবাই জানাবা। শক্তির মানটা সূত্র আমি লিখে দিব, নাকি সূত্র পারবা? দেখো বইতে কিন্তু সূত্রগুলো একটু কঠিন, আমরা যদি এই সূত্রগুলো ইউজ করি তাহলে আমাদের জন্য একটু ইজি হবে, ঠিক আছে? কত, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। কিন্তু এটা কিন্তু কিসে আসবে, এটা মনে রাখতে হবে ইলেকট্রন ভোল্ট একক। যদি ভুল করি তাহলে কিন্তু হবে না, ইলেকট্রন ভোল্টে আসবে। তো ইলেকট্রন ভোল্ট থেকে আমার যদি জুলে নিতে হয়, আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান তোমার 1.6 ইন্টু 10⁻19 জুল, ঠিক আছে? যদি আমাদের কখনো ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে হয় তাহলে কি করতে হবে, 1.6 ইন্টু 10⁻19 জুল দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা মানটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমরা এই তিনটা পারবো, এই 3টা কোশ্চেন পারবো। ক্লিয়ার তো সবার? এরপরে স্লাইডে কি আছে দেখি। এরপরে স্লাইডে প্রশ্নটি চিত্রে ইলেকট্রনটির ধাপান্তরে শোষিত শক্তি হিসাব করে তার কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে ইম্পর্টেন্ট খেয়াল করো, দেখছো হচ্ছে কি, চিত্রে ইলেকট্রনটির ধাপান্তরে শোষিত শক্তি। আচ্ছা, ইলেকট্রন তো এই যে এখান থেকে ইলেকট্রনটা এখানে আসছে, মানে কে থেকে দেখা আছে, এই যে কে আসে না এখানে, এটা তো কে, এই যে কে থেকে ইলেকট্রনটা কোথায় আসছে, এম শেলে আসছে, কে থেকে এম শেলে আসছে। তাহলে K2M, কে থেকে ইলেকট্রন কোথায় আসছে, কে থেকে ইলেকট্রনটা আসছে হচ্ছে এম শেলে। তাহলে কে শেলের মান কত, KLMN। আমরা জানি কে মানে হচ্ছে কয় নম্বর শক্তি স্তর, 1 নম্বর শক্তি স্তর। এম মানে কত শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, KLM। তাহলে শোষিত শক্তি আমরা কিভাবে হিসাব করব? তাহলে শোষিত শক্তি হিসাবের নিয়ম হচ্ছে, দেখো ফার্স্ট চাই শক্তি বের করা মানে আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে, ঠিক না? আমার বের করতে হবে, ঠিক আছে? এখন ইকুয়ালস টু আমরা কি জানি, এর সূত্র কি, সমান জানি হচ্ছে আমরা H নিউ। ওকে, নিউ ইকুয়ালস টু কি আমরা জানি, নিউ ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি কি C/λ। তাহলে আমার H এর মান তো আমি জানি, H এর মান কত, H এর মান তো আমরা সবাই জানি 6.626 ইন্টু 10⁻34 একক, ভুল করা যাবে না, জুল সেকেন্ড, বারবার বল জুল সেকেন্ড। সি এর মান জানি আমরা এমকেএস পদ্ধতিতে 3 ইন্টু 10⁸ ms ইনভার্স 1, ভুল করা যাবে না। ল্যামডার মানটা শুধু আমার বের করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ল্যামডার মান কীভাবে বের করি, সূত্র 1/λটা মারবো, এটা তো আমরা জানি 1/λ = r/z²। অনেকে আরটা আবার দেয় না, খেয়াল রাখতে হবে, সরি আর দেয়, জেডটা দেয় না। r/z² 1/n1² -1/n2²। পুরো হাজারি স্যারের বইতে এই জেডের মানটা দেয় না, কারণ সবগুলা হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে করছে, হাইড্রোজেন দিয়ে যেহেতু করছে সবগুলা, এজন্যই জেডের মানটা দেয় না। কিন্তু তোমার যদি প্রশ্নে সাপোজ এখানে যদি এই চিত্রটা যদি হাইড্রোজেন না হয়ে যদি অন্য কিছু হইতো, সাপোজ ধরো লিথিয়াম হইতো, তখন কিন্তু জেডের মান চেঞ্জ হয়ে যেত। ওকে, তাহলে আমরা করে ফেলি এখানে 1/λ = r ইন্টু জেডের মান কত হবে, ঠিক আছে? জেডের মান কত হবে, হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেন, জেডের মান হচ্ছে 1² 1/n1² -1/n2²। n1 এর মান কি,
n1 মানে নিম্নতর শক্তি স্তর, তাহলে কত থেকে ইলেকট্রন গেছে, 1 নাম্বার থেকে গেছে, উচ্চতর শক্তি স্তর কত, 3 নম্বরে গেছে, তাহলে 1 মাইনাস 3 নম্বরে গেছে n2 স্কয়ার 3 স্কয়ার, 3 স্কয়ার সমান কত, 3 স্কয়ার সমান কত, একেবারে লিখে ফেলি, 3 স্কয়ার সমান একেবারে আমি কত লিখে ফেলবো, 9 লিখে ফেলবো। দেখো ক্যালকুলেটর ছাড়া করে ফেলবো, ঠিক আছে, ভার্সিটিতে অ্যাডমিশনে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবা, মেডিকেলে ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবা। এমডি মাসুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওকে, 1/λ ইকুয়ালস টু আর ইন্টু কত 9, তাহলে কত থাকছে 9 মাইনাস 8, সরি 9 মাইনাস কত, 9 মাইনাস 1, 9 মাইনাস 1, তাহলে আলটিমেটলি এখানে আমার 1/λ ইকুয়ালস টু আর ইন্টু উপরে থাকতেছে 8, যে থাকতেছে 9, দ্রুত যদি করি ল্যামডা ইকুয়ালস টু কত হবে 1/r ইন্টু 9/8। ওকে, আমি স্টুডেন্টদেরকে বলি যে সবসময় 1/r এর মানটা মনে রাখতে, 911 অ্যাংস্ট্রম, সরি হিন্দি বলে বলছি ঠিক না, 911 অ্যাংস্ট্রম, এই যে 911 অ্যাংস্ট্রম কিসের মান, এটা 1/r এর মান, বারবার বলতেছি 1/r এর মান, 1/r এর মান মুখস্থ করবো কত, 911 অ্যাংস্ট্রম, 911 অ্যাংস্ট্রম, 911 অ্যাংস্ট্রম। আচ্ছা অনেকে বলতে পারো যে ভাইয়া, আচ্ছা ভাইয়া বলো, স্যার বলো, যাই বলো, ঠিক আছে, এই যে এখানে আর এর মান তো আমরা একটা শিখছি না, রিডবার্গ ধ্রুবকের মান কত শিখছি, 1096 আমিও মনে রাখতাম 1096 হ্যাঁ এটাও মনে রাখতে পারো, কিন্তু এটা দিয়ে করলে এই জায়গায় হাতে অঙ্ক করতে পারবে না, হাতে অঙ্ক করা যাবে না, ক্যালকুলেটর লাগবে, আমরা ক্যালকুলেটরকে স্কিপ করার জন্য এই সিস্টেমটা করি। তো 911 ইন্টু 9/8, এখন কিন্তু মোটামুটি একটু ক্যালকুলেটারে হিসাব করা একটু ইজি, মোটামুটি ক্যালকুলেটরে হিসাব করা একটু ইজি, ঠিক না। উপরে কত, 9 কে 9, 9 কে 9, 9 নং কত 81 ডিভাইড বাই কত 8, ঠিক আছে, হিসাব করলে কত আসে একটু যদি দেখি, 911 ইন্টু 9 ইকুয়ালস টু ভাগ 8, ওকে 1024, তাহলে খেয়াল করি আমরা, তাহলে আমাদের আসছে কিন্তু 1024.875, যেহেতু অ্যাংস্ট্রমে নিছি মান আসছে কিসে, অ্যাংস্ট্রমে আসছে, তাহলে কিসে আসছে, অ্যাংস্ট্রমে আসছে, খেয়াল করি 1024.875 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে আমাদের খেয়াল করো, তাহলে আমরা এখন এই যে আমাদের এই সূত্রটা আমরা এখন ইউজ করার জন্য রেডি। আমাদের প্রশ্ন কি বলছিল, প্রশ্নে যদি একটু যাই, প্রশ্ন কি বলছিল, তার কম্পাঙ্ক নির্ণয় করো, এই যে বলছিল কি কম্পাঙ্ক নির্ণয় করতে বলছিল, কম্পাঙ্ক নির্ণয় করো, শোষিত শক্তি হিসাব করে কম্পাঙ্ক নির্ণয় করো, ফার্স্টে আগে তাহলে শক্তি হিসাব করি, তাহলে শক্তি আমরা কত পাচ্ছি, এখন আমরা শক্তি কত পাচ্ছি, তাহলে শক্তি কত পাচ্ছি, ইকুয়ালস টু এই যে এই জায়গায় বসাচ্ছি, ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, তাহলে এইচ এর মান কত, এইচ এর মান 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এই যে জুল সেকেন্ড লিখলে লিখো, না লিখলে নাই, ইন্টু উপরে আছে কত, ইন্টু উপরে আছে 3 ইন্টু 10⁸ এমএস ইনভার্স 1, এখন নিচে হচ্ছে ল্যামডা, খেয়াল করো সবগুলো কিন্তু এখানে এমকেএস সিএইচ, সবগুলো সেকেন্ড, ঠিক আছে, মিটার জুল এমকেএস পদ্ধতিতে, অর্থাৎ এসআই ইউনিটে বসাইছো, ঠিক আছে, এসআই ইউনিটে বসাতে, এখন নিচের ল্যামডা আমরা বের করে রাখছি কত, অ্যাংস্ট্রমে, হবে না, তাহলে কিসে নিতে হবে, মিটারে নিতে হবে, কিভাবে নিবা, একদম সিম্পল, তো এই যে 1024.875 না অ্যাংস্ট্রম না, আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান কত, 10⁻10 দিয়ে দিলে তো মিটার হয়ে যাচ্ছে, শেষ। এবার এটা ক্যালকুলেটর করে যা আসে তা, ঠিক আছে, ক্যালকুলেটর করে যা আসে তা, ওকে, তাহলে আমরা এভাবে পেয়ে গেছি। আরেকটা বলছে কম্পাঙ্ক হিসাব করে, এখন কম্পাঙ্কের সূত্র কি, এই যে নিয়মিত কম্পাঙ্ক, ঠিক আছে, নিয়মিত কম্পাঙ্ক, তাহলে নিউ ইকুয়ালস টু কি, কম্পাঙ্ক নিউ ইকুয়ালস টু কি, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, তাহলে সি এর মান তো জানি, কিছুক্ষণ আগে বসাইছি যে সি এর মান 3 ইন্টু 10⁻8, আর ল্যামডার মান তো আমরা অলরেডি পাইছি, এই যে এই জায়গায় ল্যামডার মানটা বসাইছি, ঠিক না, ক্লিয়ার বিষয়টা, ক্লিয়ার। তাহলে আমরা ইও বের করতে পারবো কি পরিমাণে শক্তি সে শোষণ করছে, শোষণ করে এখান থেকে জায়গায় আসছে, এটাও বের হয়ে গেছে, এবং তার কম্পাঙ্কটাও বের হয়ে গেছে, ক্লিয়ার জিনিসটা। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাসুম, অনেক ভালো আছি, তোমাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছে। তাহলে ক্লিয়ার জিনিসটা বুঝা গেছে, ক্লিয়ার। আমরা তাহলে অ্যাংস্ট্রমে কিন্তু রাখতে পারবো না, যেহেতু
আমরা 6.6 10 ইনভার্স 34 জুল সেকেন্ড বসাইছি, এমএস ইনভার্স 1 বসাইছি, এসআই ইউনিটে বসাইছি, সবগুলো মান এসআই ইউনিটে নিতে হবে। পরের স্লাইডে যাই। ওরে বাবা এটা কি? আচ্ছা, উদ্দীপকের তথ্যের আলোকে সি থেকে এ কক্ষপথে ইলেকট্রনের ধাপান্তরে প্রাপ্ত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কী করো? তরঙ্গদৈর্ঘ্য গণনা করো লিখছে। আচ্ছা, তাহলে এখন তরঙ্গদৈর্ঘ্য যে গণনা করবো, কীভাবে গণনা করব? তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলছে। তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলা মানে হচ্ছে ল্যামডা বের করতে বলছে, ঠিক না? আসলে তাহলে আমরা ল্যামডা বের করে ফেলি। আচ্ছা, এটা দেখে কি ল্যামডা কি দিবা? 1/λ সূত্র মারবা, 1/λ = RZ², এটা মারবা 1/n1², 1/n2²। মাথা আসলে এগুলো পরীক্ষা হলে আসতে পারে। দেখো এটা মারলে একটা সমস্যা কি, আমার এই জায়গায় এটা পরমাণু কোনটা এটা কিন্তু আমাকে বলা নেই। এটা আমাকে বলছে পরমাণু কোনটা, এটা কি পরমাণু হাইড্রোজেন, এটা কি হিলিয়াম, এটা কি লিথিয়াম বলছে। যদি না বলে তাহলে আমি জেটের মান কি জানি? ঠিক আছে, অনেকে বলে এরকম যদি দেওয়া থাকে আমরা হাইড্রোজেন দিয়ে করে ফেলবো। হ্যাঁ করি, কিন্তু এখন এখানে তোমাকে তো কি দিয়ে দিছে, এই যে দেখো কি দিয়ে দিছে, যেটা সর্বোচ্চ শক্তি স্তর সেই শক্তি স্তরে শক্তির মান দিয়ে দিছে, যেটা সর্বনিম্ন শক্তি স্তর সেখানেও শক্তির মানটা দিয়ে দিছে। তাহলে এভাবে করলে হবে না। তাহলে এভাবে কীভাবে করতে হবে? আমরা জানি কি, একটা খেয়াল করো, একটা পরমাণু, ঠিক আছে, একটা ইলেকট্রন এখান থেকে জাম দিয়ে জায়গায় আসছে, ঠিক আছে, তাহলে তার দুইটা শক্তি স্তরের পার্থক্য কী হবে? E2 - E1 না, মানে হাইয়েস্ট হচ্ছে E2 আর লোয়েস্ট হচ্ছে E1। এই দুইটা শক্তির পার্থক্য তো আলটিমেটলি আমরা কি জানি সূত্র H নিউ, ঠিক আছে। E2 - 1, E2 - E1 এটা কী হবে? H নিউ। তাহলে এখন দেখো তো ক্লিয়ার তো, তোমার E2 মান হাইয়েস্ট, সি এর মানও দেওয়া আছে, ঠিক আছে। এই যে সি থেকে এর মানও দেওয়া আছে, তো শেষ তো একদম ইজি, তরঙ্গদৈর্ঘ্য বের করে ফেলতে পারবা। ইটুর মান কত দেওয়া আছে? ইটুর মান দেওয়া আছে মানে ইসি যেটা দেওয়া আছে আর উপরে কত আছে। আচ্ছা আমি ফার্স্টে একটু সাজায় লিখি যে আমার আচ্ছা নিউ ইকুয়ালস টু কি, নিউ ইকুয়ালস টু c/λ লেখা যায় না? E2 - E1 = H নিউ ইকুয়ালস টু কত? c/λ। ওকে, তাহলে এখন আমি যদি ল্যামডার মানটা বের করি তাহলে আমার উপরে থাকতেছে HC, নিচে থাকতেছে কত? E2 - E1। পারবো আমরা? পারবো। H এর মান কত? 6.626 × 10⁻। আচ্ছা 34 দিব, 6.6 × 10⁻, 34 দিব। এটা পারবা? 34 দিব। 34 দিলে তো MKS ইউনিটে হবে না, MKS ইউনিটে হবে না, SI ইউনিটে হবে না। কিন্তু এখানে দেখো আবার শক্তির মানটা আবার ERGতে দিয়ে রাখছে। ও মা রে মা, ERGতে দিয়ে রাখছে। কি করবা? ভুল করা যাবে পরীক্ষায়। তাহলে আমরা চাইলে এই ERGটাকে শক্তির মানটাকে আমরা জুলে কনভার্ট করতে পারি, অথবা এখানে মানগুলো বসানোর সময় আমরা কিসে বসাতে পারি? CGS-এ বসাতে পারি। CGS মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ডে বসাতে পারি। তো CGS যদি বসাই তাহলে 6.626 × 10⁻34 হবে, তখন 10⁻27 ERG হবে, 27 ERG। তাহলে H এর মান CGS ইউনিটে 10⁻27। সি এর মান কত? সি এর মান কত? সি এর মান কত? আলোর ব্যাগের মান কত? 3 × 10⁻8 M/1 না, এটা এখন কিসে? সেন্টিমিটারে যাবে না, তাহলে 3 × কত হবে? 3 × 10 হবে, ঠিক আছে। সেন্টিমিটার M/1 নয়, CM সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেছে। কত হয়ে গেছে? সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা E2 - E1 এখন মানগুলো বসাই ফেলতে পারি যে -3.1 × 10⁻12 মাইনাস, আবার এদিকে একটা মাইনাস আছে না, -8.9 × 10⁻12। ওকে, এদিকে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? মাইনাসে মাইনাসে যেটা প্লাস হয়ে যাবে না, তাহলে একেবারে প্লাসে লিখে ফেলি, মাইনাসে মাইনাসে প্লাসে লিখে ফেলি। ওকে, খেলা শেষ তো। তাহলে এখন এটা ক্যালকুলেটর করে বের করবো আর কি, ঠিক আছে। আমি ক্যালকুলেটর করতেছি না, আমাদের যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা একটু দেরিতে শুরু করছি, কারেন্ট না থাকার কারণে ক্যালকুলেটর ইউজ করতেছি না আমি। তোমরা এটা বাসায় ক্যালকুলেটর করবা, এখান থেকে আমরা ল্যামডার মানটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে শিক্ষা কী পাইছো? এখান থেকে শিক্ষা পাইছো হচ্ছে 1/λ যখন তখন মারবো না, ঠিক আছে। এটা কিন্তু খুবই মজার একটা জিনিস, এটাও এই সূত্র থেকে আসছে আমরা জানি, প্রুফে তো আমরা এখান থেকে আনি, কিন্তু এটা দিব না কেন? কারণ এখানে এটা কোন পরমাণু জেডের মান আমি জানি না, তো এই জন্য যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো থেকে আমরা কী করবো? বের করবো। ওকে, এরপরে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে ইলেকট্রনের ব্যাগ তত বাড়বে কি? উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করো। বলতেছে যে তোমার এখানে এই যে খেয়াল করো, বলতেছে তোমার এখানে এই যে নিউক্লিয়াস হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে এখানে 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 যত দূরে যাচ্ছ, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, যত দূরে যাচ্ছ ইলেকট্রনের ব্যাগ কি বাড়বে নাকি কমবে? প্রশ্ন হচ্ছে এটা, ঠিক আছে। আমরা জাস্ট একটা সিম্পল একটা জিনিস চিন্তা করবো, ইলেকট্রনের ব্যাগ বাড়বে নাকি কমবে।
আমরা ভি এর সূত্র কিছুক্ষণ আগে পড়ছি না, ভি ইকুয়ালস টু কত 2.16। এটা কি বোর ব্যাগের সূত্র, মানে ইলেকট্রন যেই শক্তি স্তরে থাকুক না কেন সেই শক্তি স্তরে ইলেকট্রনের ব্যাগ। ভি ইকুয়ালস টু 2.16 ইন্টু কত 2.18 ইন্টু 10⁻6 ইন্টু z/n ms ইনভার্স 1 এককে পুরোটা। ওকে, তাহলে একদম দেখো এক লাইনে আনসার শেষ। কি শেষ? জেড উপরে নাকি এন উপরে? জেড উপরে আছে, এনটা নিচে আছে। তাহলে যত বেশি নিউক্লিয়াস থেকে দূরে যাব শক্তি স্তরের মান বাড়বে না? এটা 1, এটা 2, এটা 3। তাহলে এন এর মান যত বেশি বাড়বে, নিচের মানটা যত বেশি বাড়বে, আলটিমেটলি ভি এর মানটা কি কমবে, এন এর মান যত বেশি বাড়বে ভি এর মানটা তত বেশি কমবে। তাহলে আমার আনসার এই প্রশ্নের এই জায়গায়, এই প্রশ্নের আমার আনসার কি হবে? ইলেকট্রনের ব্যাগ তত বাড়বে। কি আনসার হচ্ছে ইলেকট্রনের ব্যাগ তত কমবে। এটা হচ্ছে আমার আনসার, ইলেকট্রনের ব্যাগ তত কমবে। ঠিক আছে, তাহলে আমরা একটু সুন্দর করে লিখবো। এটা ঘ নাম্বারের পরীক্ষা আসছে, বোর্ড কোয়েশ্চন। ঠিক আছে, আমরা একটু সুন্দর করে লিখবো। এটা পরীক্ষায় 4টা প্যারার মধ্যে লিখবো, 4টা প্যারা ভাগ করে লিখবো। আচ্ছা, এখন আসি এই যে প্রশ্নটা একটু দেখি। এখানে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় CF2 এর দ্রাব্যতার গুণফল দেয়া আছে। তাহলে আমরা এখন চলে আসি দ্রাব্যতার টপিকের মধ্যে। ঠিক আছে, তো দ্রাব্যতার টপিকের মধ্যে একটু খেয়াল করো। CF2 এর দ্রাব্যতার গুণফল বের করতে বলছে। কি বের করতে বলছে? দ্রাব্যতার গুণফল বের করতে বলছে, ক্যালসিয়াম ফ্লোরাইড। আচ্ছা, তাহলে দ্রাব্যতার গুণফলকে দ্রাব্যতার গুণফল আমরা জানি। এই যে দ্রাব্যতার গুণফল, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, কেএসপি দ্বারা প্রকাশ করি, সলিবিলিটি প্রোডাক্ট দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, কেএসপি দ্বারা আমরা প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন একটু দেখি। এই যে এখানে এ পাত্রে CaF2, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড এ পাত্রে কে আছে? এ পাত্রে আছে হচ্ছে CaF2, ক্যালসিয়াম ফ্লোরাইড। তো ফার্স্ট এটাকে আমাদের কি করতে হবে? CaF2 যেটা আছে এটাকে আমাদের ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? দেখো খেয়াল করি, ক্যালসিয়াম এই যে নিচে যার এই নিচে পাশে এটা 2 না, এটা যাবে এর মাথার উপর 2+, ক্যালসিয়াম 2+। ঠিক আছে, প্লাস F, এই যে ক্যালসিয়াম নিচে 1 আছে না, এটা যাবে এর মাথার উপর। 1 মাইনাস না লিখে শুধু মাইনাস লিখতেছি আর কি। ফ্লোরিন যেহেতু 2টা, এই জন্য 2F মাইনাস, ক্লিয়ার বিষয়টা? এটা ভেঙে লেখা কিন্তু ডিফিকাল্ট অনেকের জন্য, এখনো পর্যন্ত অনেকের জন্য ডিফিকাল্ট। পারবা তো? ক্লিয়ার তো জিনিসটা? ঠিক আছে, সবাই একটা হাততালি দাও যদি ক্লিয়ার হয়, যেটা আমি একদম এখান থেকে পর্যন্ত শুনি তোমাদের হাততালিটা। ঠিক আছে, কি ক্লিয়ার আছে বেটা? কিছু ক্লিয়ার না তোর? তাহলে খেয়াল করি, এটা ফার্স্টে আমি ভেঙে লিখবো Ca2+ প্লাস 2F মাইনাস। আচ্ছা, এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, বাজে আগে মোল পার লিটারে প্রকাশ করে, যেটা আমরা পারি। ঠিক আছে, আগে মোল পার লিটার করি, তারপরে তো গ্রাম পার লিটারে অটো যাবো, ঠিক না? আচ্ছা, তাহলে এখন আসি ফার্স্টে, তাহলে কীভাবে করব? তাহলে খেয়াল করো তো, দেখো CaF2 এটা 1 মোল, 1 মোল থেকে ক্যালসিয়াম হয়েছে 1 মোল, ফ্লোরিন হয়েছে 2 মোল। তাহলে এটা যদি কি হয়, দ্রাব্যতা যদি S হয় CaF2, তাহলে ক্যালসিয়াম কত হবে? এটা S হবে। এটা কত হবে? ডাবল হয়ে যাচ্ছে না? 2S হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2S হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে KSP বের করব। KSP অফ কিরে কি চিপ মারলাম হোদাই? ঠিক আছে, পারফেক্ট। তাহলে KSP অফ কি? KSP অফ
CaF2 ক্যালসিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। ক্যালসিয়াম ফ্লোরাইডের KSP আমরা কীভাবে বের করব? ক্যালসিয়াম ফ্লোরাইডের KSP কীভাবে বের করব? তাহলে এভাবে লিখি না আমরা, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা দিতে হবে দ্রাব্যতার গুণফল লেখার নিয়ম, যার যার আছে ঘনমাত্রা ইন্টু F- এর ঘনমাত্রা সহগ, যেহেতু 2 আছে 2টা এখানে স্কয়ার আকারে চলে যাবে। এটা আমাদের কি করা যাবে না, ভুল করা যাবে না। দেন ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কত, এখানে S না, S বসাইলাম, ইন্টু F- এর ঘনমাত্রা কত, 2S না, বসাইলাম, আবার 2S এর উপরে স্কয়ার আছে না, তাহলে আনসার কত হবে 4S, এদিকে স্কয়ার এদিকে 4S কিউব। তাহলে এখন 4S কিউব যদি হয় তাহলে 4 ইন্টু S এর মান কত, দ্রাব্যতা কত দেওয়া আছে, এই যে দ্রাব্যতা দেওয়া আছে, এই যে এখানে কই কই দ্রাব্যতা গেছে গো, এই যে আচ্ছা সরি, দ্রাব্যতা কই দেওয়া আছে, দ্রাব্যতার গুণফলে দেওয়া আছে, KSP এর মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে KSP মান যেহেতু দেওয়া আছে, তাহলে তো আমরা একটা কাজ করি, তাহলে আমার এখানে এই যে KSP রাখি, আমি KSP যেটা রাখতেছিলাম KSP রাখি, KSP, তাহলে S কিউব ইকুয়ালস টু কত হবে, KSP ডিভাইড বাই 4, ঠিক আছে। তাহলে S ইকুয়ালস টু কিউব রুট KSP ডিভাইড বাই 4, এখান থেকে আমরা S এর মান বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে S এর মান কত বের হবে, আমি যদি একটু দিয়ে করি, S এর মান কত বের হবে, S এর মান, তাহলে S এর মান কত হবে, ওকে, কিরে ক্যালকুলেটর তো ডিস্টার্ব করা শুরু করে দিল নাকি? এই যে পাইছি, এখন তোমার উপরে আছে কত, উপরে আছে হচ্ছে KSP 4 ইন্টু 10 ইনভার্স 11 ডিভাইডেড বাই 4, ঠিক না। তাহলে কত 2 পয়েন্ট, S এর মান পাইছে 2.15 ইন 2.154 ইন্টু 10 ইনভার্স 4, কিসে থাকবে এটা, মোল পার লিটারে থাকবে। ওকে, এখন দেখো এটাকে আমরা গ্রাম পার লিটারে কীভাবে নিব, আনসার হচ্ছে গ্রাম পার লিটার। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডকে গ্রাম পার লিটারে নিতে হলে মোল থেকে কীভাবে গ্রামে নেব, আণবিক ভর দ্বারা গুণ করে, দ্যাট মিনস 2.154 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু গুণ কত হবে, ক্যালসিয়াম ফ্লোরাইডের আণবিক ভরটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর কত, ক্যালসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর, ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 40 আর ফ্লোরিন হচ্ছে 19, পারমাণবিক ভর 19 গুণ 2, দ্যাট মিনস 19 দুগুণ 38, 40, 50, 70, 78, 78, ঠিক আছে, ইন্টু 78, এটা গুণ করলে তোমরা কি আনসার তখন কি দেখা হবে গ্রাম পার লিটার, বাকিটা বাসায় গুণ করলে কাজ শেষ, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এসটা বের করে ফেললাম, গ্রাম পার লিটারে এসটা বের করলাম, ঠিক আছে। পরের প্রশ্ন, উদ্দীপকের এ পাত্রের দ্রবণের সাথে সামান্য পরিমাণ বি পাত্রের দ্রবণ যোগ করা হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে দেখো অলরেডি এই পাত্রের মধ্যে ক্যালসিয়াম ফ্লোরাইড আছে, ঠিক আছে। এখানে বলতেছে এখানে ক্যালসিয়াম ক্লোরাইডটা যদি অ্যাড করে, বি পাত্রের দ্রবণ যদি যোগ করে, তাহলে এটার দ্রাব্যতার পরিবর্তন হবে কিনা। দেখো তো এক পলকে দেখে এখানেও ক্যালসিয়াম আছে, এখানেও ক্যালসিয়াম আছে, দুই জায়গায় ক্যালসিয়াম আছে না, তাহলে এক পলকে দেখে তো আমরা মোটামুটি বুঝে ফেলতে পারি এটা হচ্ছে সময়ায়ন প্রভাবের কোয়েশ্চন, ঠিক না। কিসের কোয়েশ্চন, সময়ায়ন প্রভাবের কোয়েশ্চন, সময়ায়ন প্রভাব। এখন এই যে সময়ায়ন প্রভাবের যে কোয়েশ্চন, এটা কীভাবে করবো আমরা, তাহলে এই জিনিসটা যদি আমরা দেখি ক্যালসিয়াম কিভাবে করা যাবে, ক্যালসিয়াম ফ্লোরাইড, তাহলে ফার্স্টে আসি, একদম ফার্স্টে ক্যালসিয়াম ক্লোরাইড যেটা দ্রবণ আছে সেটাকে যদি আমরা ভেঙে লিখি, ঠিক আছে। এটা যেহেতু শক্তিশালী লবণ, Ca একমুখী চিহ্ন দিলাম, Ca2+ + 2 Cl-, 0.05 করে আছে, তাহলে এটাও 0.05, এটা 2 × 0.05, ওকে। ক্যালসিয়াম ফ্লোরাইড CF2 তো আমরা অলরেডি ভাঙলাম, ঠিক আছে। একটু আবার যদি ভাঙি তাহলে কত হবে, Ca2+ + 2F-। এখন আমরা দেখি KSP,
কেএসপি সমান ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি সমান কীভাবে বের করব, যেটা আমরা কিছুক্ষণ আগে করছি। একটার জন্য এস, আচ্ছা তাহলে পুরোটা লিখি। পুরোটা আবার লিখি আমি, এই যে ক্যালসিয়াম 2+ ঘনমাত্রা ইন্টু F- ঘনমাত্রা উপরে আসতেছে কি, উপরে আসতেছে স্কয়ার। ওকে, সো এখন তাহলে দেখো, তাহলে আলটিমেটলি মানে বলতেছে আমার কি, আমার হচ্ছে কি হইল আজকে, এটাই তো করতেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এই জায়গায় একটু দেখি। তাহলে এই যে ক্যালসিয়াম 2+, এদিকে হচ্ছে F-, লেখা তো সমস্যা হচ্ছে। আরে এত ডিস্টার্ব কেন, কি করে আছে কারেন্টের যারা তো মাথা নষ্ট হয়ে গেছে নাকি। আচ্ছা তাহলে এখানে খেয়াল করি এবার, ক্যালসিয়াম 2+, কত দিব। আচ্ছা তাহলে ক্যালসিয়াম 2+, এখানে এটা যদি S হয়, এটাও S, এটাও 2S, তাহলে ক্যালসিয়াম 2+ S আছে ওই দ্রবণে। আচ্ছা এখন ওই দ্রবণে তো এটাও অ্যাড করে দিয়েছে না, এই ক্যালসিয়াম ক্লোরাইডটা অ্যাড করে দিয়েছে না, মানে এখন এই দুটোটা তো একই পাত্রে অ্যাড হয়ে গেছে, তার মানে দুইটা জায়গায় ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়াম ক্লোরাইডের ক্যালসিয়ামও আছে, এটাও আছে। তাহলে S প্লাস এই যে এটার অ্যাড করতে হবে 0.05 অ্যাড করতে হবে, ঠিক আছে, ইন্টু F- তো এটারই আছে, F- কত হবে, F- হবে 2s², মানে 4s²টা এখানে হয়ে যাবে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কেএসপি। এখন যদি হিসাব করি কেএসপি সমান কত, আচ্ছা তাহলে এখানে খেয়াল করো 0.05, এটা হচ্ছে অনেক অধিক দ্রবণীয় লবণ 0.05, তার তুলনায় ক্যালসিয়াম ফ্লোরাইড যেহেতু উপমুখী চিহ্ন দিছে, মানে খুবই কম দ্রবণীয় লবণ, মানে একদমই দ্রবীভূত হইতে চাই না, তাহলে এটাকে আমরা নেগলিজিবল ধরে কাটা দিতে পারি। তাহলে থাকতেছে কত, 0.05 ইন্টু 4s², এটা থাকতে পারে। তাহলে এটা খেয়াল করে এই জায়গাটা অবশ্যই মনে রাখবো, যেটা প্লাস আকারে থাকবে সেটা আমরা কাটা দেবো, গুণ আকারেরটা কিন্তু কাটা যাবে না। তাহলে কীরকম হবে আলটিমেটলি, তাহলে আমার আলটিমেটলি S² সমান থাকতেছে কত, কেএসপি ডিভাইড বাই 4 ইন্টু 0.05, ঠিক আছে। তাহলে S = আমার থাকতেছে কত, √, কেএসপির মান কত ছিল, 4 × 10⁻11, 4 × 10⁻11 ডিভাইড বাই 4 ইন্টু 0.05, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার কত থাকে, 4 তো কাটাকাটি যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এখানে উপরে 10⁻11, নিচে থাকতেছে 5 × 10⁻2, তাহলে 1.5 = কত, উপরে গেলে হচ্ছে 2 যাবে, তাহলে কত আসবে, 8, 9, ঠিক আছে। এটা হাতে করা যাচ্ছে না, আচ্ছা আমি ক্যালকুলেটর করি, এটা কত যাচ্ছে, √10⁻11 ডিভাইড বাই 5 ইন্টু 10⁻2, 4 ইন্টু 10⁻11, তাহলে 1.4 ইন্টু 10⁻5, তাহলে এটা আমরা কী পাইছি, এটা হচ্ছে আমরা S এর মানটা পাইছি 1.4 ইন্টু 10⁻5, ওকে। তাহলে এখানে আলটিমেটলি বলছে হচ্ছে, তাহলে আমরা একটা জিনিস, আমরা তো এর আগে এখানে তো এটা হিসাব করি নাই, আমরা যদি এটার সাথে এই যে এখানে যেটা লাস্টে পাইছি এটা যদি মিলাই দেখি, তোমরা বাসায় মিলাই দেখবা যে এই মানটা হচ্ছে কম, এই S এর মানটা কম, যেটা পাইছি এটা S এর মানটা কম আগেরটার তুলনায়।
তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি, আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে সম আয়ন প্রবাহের ফলে, মানে এই দুইটা আয়ন কমন হয়ে যাওয়ার কারণে সম আয়ন প্রবাহের ফলে আমাদের কি হয়, সম আয়ন প্রবাহের ফলে আমাদের দ্রাব্যতাটা হ্রাস পায়। ঠিক আছে, দ্রাব্যতাটা কি হয়, দ্রাব্যতাটা আমাদের হ্রাস পায়। তাহলে এটার সাথে এবং আগের অ্যাসের সাথে কম্পেয়ার করে আমরা দেখবো যে আমাদের এই অ্যাসের মানটা হচ্ছে কি কম। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করি এখন এখানে, তাহলে দ্রাব্যতা থেকে কি কি কোয়েশ্চন, দ্রাব্যতা থেকে একটা হচ্ছে দ্রাব্যতা বের করা কোয়েশ্চন, দ্রাব্যতার গুণফল বের করা কোয়েশ্চন, দেন আরেকটা হচ্ছে কি সম আয়ন প্রভাবের কোয়েশ্চন। আচ্ছা এখানে ওই যে স্লাইডটা মনে শেষ হয়ে গেছে, এরপরটা না না না, এটা তো এটা পড়াতে আরও আছে, কিন্তু এটা আসতেছে না তো, দেখো তো, আসো তো এদিকে, পরের স্লাইডটা কোথায়, হ্যাঁ এটা তো আরো 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 ছিল তো। আচ্ছা হ্যাঁ লাস্টের ওইটা, এটা চলে যাবে না, আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু, আচ্ছা এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসো, লেখার জন্য একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আনো। আচ্ছা এটাতে লেখা যাবে কি না, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আনো, ওটা আমি এটা পড়াই দিই, জাস্ট লাস্ট পোর্শনটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আচ্ছা ঠিক আছে, তো আমাদের মোটামুটি হচ্ছে আমাদের মোটামুটি টপিক কভার করছি, যে দ্রাব্যতার মধ্যে দ্রাব্যতার গুণফল, আরেকটা হচ্ছে কি সম আয়ন প্রভাব। আরেকটা প্রশ্ন যেটা পরীক্ষায় বেশি কমন আসে এবং আমরা সবাই পারি, সেটা হচ্ছে তোমার অধক্ষেপ হবে কি হবে না। ঠিক আছে, অধক্ষেপ পড়বে কি পড়বে না, অধক্ষেপ পড়বে কি পড়বে না। ঠিক আছে, আচ্ছা তাহলে অধক্ষেপ পড়বে কি পড়বে না, এক্ষেত্রে কীরকম থাকে আমাদের সাপোজ একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমাদের আছে হচ্ছে সিলভার নাইট্রেট আছে, এই পাত্রে আছে হচ্ছে আমাদের সিলভার আমাদের আছে হচ্ছে কেসিএল, এখন বলছে দুটো যদি আমরা একসাথে নতুন একটা পাত্রের মধ্যে মিশাই, তাহলে এখানে অধক্ষেপ পড়বে কেউ পড়বে না, পাশে AgCl এর KSP-র মানটা দিয়ে দিছে, AgCl এর KSP-র মানটা দিয়ে দিছে। তাহলে দেখো আমরা এখানে কি করি, একদম ইজি না। তাহলে ফার্স্টে কিন্তু আমাদের বিক্রিয়াগুলো বুঝতে হবে, এই যে সিলভার নাইট্রেট AgNO3 আর হচ্ছে KCl, যখন আমরা রিয়াকশন করাই তখন এখানে উৎপন্ন হবে কি AgCl-টা উৎপন্ন হবে, AgCl প্লাস KNO3 পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা কিন্তু করতে জানতে হবে আমাদের। ঠিক আছে, তখন এই যে AgCl যেটা উৎপন্ন হয়েছে, হ্যাঁ AgCl, তো আলটিমেটলি আমার উদ্দেশ্য কি এই দ্রবণে এটার KIP-টা বের করা, কি বের করা, KIP-টা বের করা। KIP-টা বের করতে পারলে আমি এই KIP-র সাথে যখন KSP যখন আমি কি করতে পারবো, আমি যখন কম্পেয়ার করতে পারবো, তখন আলটিমেটলি আমার কি বের হয়ে যাবে, অধক্ষেপ পড়বে কি পড়বে সেটা বের হয়ে যাবে। যদি KIP-এর মানটা যদি KSP থেকে বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে, যদি KIP-এর মানটা KSP থেকে কম হয় তাহলে কি হবে না, পড়বে না। দুটো সমান হলে আমরা কি জানি, সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তাহলে আমরা এভাবে তখন ম্যাথগুলো করি। তাহলে KIP বের করার জন্য কি করতে হয়, আমাদের AgCl যেটা আছে, AgCl সেটাকে কি করতে হয়, সেটাকে ফার্স্টে আমরা এভাবে ভেঙে লিখি না, Ag প্লাসের ঘনমাত্রা প্লাস Cl মাইনাসের ঘনমাত্রা। তাহলে সুতরাং KIP অফ AgCl ইকুয়ালস টু কত থাকে, Ag প্লাসের ঘনমাত্রা দিলাম ইন্টু Cl মাইনাসের ঘনমাত্রা দিলাম। ঠিক আছে, এভাবে আমরা দিয়ে ফেলি। তাহলে এবং এটাকে আমরা কি নাম্বার দিই, 1 নম্বর সমীকরণ দিই। তাহলে আমার মেইন উদ্দেশ্য পুরো অঙ্ক জুড়ে লাস্টে আমার এই Ag প্লাসের ঘনমাত্রা বের করব আর Cl মাইনাসের ঘনমাত্রা আমরা কি করব, বের করব। ঠিক আছে, যদি সাপোজ ধরো এখানে AgNO3 ঘনমাত্রা দিল হচ্ছে কত 0.01, KCl এর ঘনমাত্রা দিল হচ্ছে 0.02, এভাবে দিল। তো এখন আমরা কীরকম বের করি দেখি বলো তো।
আসো এজি প্লাসের ঘনমাত্রাটা বের করি, এজি প্লাসের ঘনমাত্রা। তো এজি প্লাসের ঘনমাত্রা যে বের করবো, এজি প্লাস ফার্স্টে ছিল এই দ্রবণে, লাস্টে হয়েছে আসছে এই দ্রবণে, দুইটা দ্রবণ। তো যেহেতু দ্রবণ চেঞ্জ করছে আমরা এই জন্য কী দিই, S1V1 সমান S2V2 সূত্রটা দিই, ঠিক না? এখন S1V1 সমান S2V2। আচ্ছা ধরে নিলাম আমাদের এটা ছিল এখানে 100 ml, এদিকে ছিল হচ্ছে কত 200 ml, ঠিক আছে, মোট 200 ml। তাহলে এখন এজি প্লাস যখন তার এই দ্রবণে ছিল তখন ছিল কত 0.01, তখন তার আয়তন ভি কত ছিল 100 ছিল। এখন নতুন দ্রবণে এই যে নতুন মিশ্রিত দ্রবণে S2 কত সেটা আমরা কি করব, সেটা আমরা বের করব, ঠিক আছে। এই V2 টাকে আমরা এদিকে ডিভাইড করে দিই, V2 মানে কি দুইটার মিশ্রণ, 100 প্লাস 200 মানে মোট কত 300, ঠিক আছে। তাহলে এখান থেকে তো আমরা S2 মান পাবো, ঠিক না, S2 একটা মান পাবো, মানে আমরা এই যে এজি প্লাসের মানটা পেয়ে যাব, এজি প্লাসের মানটা পেয়ে যাব, ঠিক আছে। ঠিক তেমনই এজি প্লাসের মতো আমার এই সিএল মাইনাসটা বের করতে হবে না। সিএল মাইনাসটা আমরা কীভাবে বের করব, সিএল মাইনাসটা বের করার জন্য এখানেও S1 মারবো, S1V1 সমান S2V2 দিব, ঠিক আছে। তাহলে S1 কত 0.02 ইন্টু V1 কত 200 ডিভাইড বাই V2 কত 300। এখান থেকে আমরা একটা কি S2টা পাবো না, ঠিক আছে। তাহলে এখানে একটা মান পাবো, এখানে একটা মান পাবো, দুইটা মান আমরা আলটিমেটলি এই 1 নম্বর সমীকরণে বসাই এই KIP-এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। দুইটা বসাই আমরা আলটিমেটলি KIP-এর মানটা পেয়ে যাবো। আর KIP-এর মানটা যদি আমি পেয়ে যাই তাহলে এই KIP-এর মান আর আমাকে প্রশ্নে যে KSP-এর মান দেওয়া থাকবে, KIP-এর মান আর প্রশ্নে যে KSP-এর মান দেওয়া থাকবে, এই দুটো আমি কি করব, এটা আর KIP-এর মানটা অ্যানালাইসিস করে এখানে আমরা দেখাবো যদি KIP-এর মানটা বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর KIP-এর মানটা যদি ছোট হয় তাহলে অদক্ষেপ পড়বে না, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে অদক্ষেপ পড়বে কি পড়বে না এটা কি আমাদের শেষ, হ্যাঁ শেষ করতেছে প্রায়। আমার ওইটা তো এখানে থাকার কথা না। আচ্ছা ঠিক আছে তাহলে ওকে। তাহলে এখন আমাদের মোটামুটি টপিক কাভার করা শেষ। ছোট্ট একটা জিনিস দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ। যেহেতু প্র্যাকটিক্যালে আসে এজন্যই আমাদের কিছু শিখতে হয়, ঠিক আছে। আয়ন শনাক্তকরণ, ঠিক আছে। আয়ন শনাক্তকরণের মধ্যে একটা টেকনিক মনে রাখবো হচ্ছে কালার মনে রাখার টেকনিক হচ্ছে আমাদের কি আছে, এই যে Fe2+, তারপরে আছে Fe3+, NH4+, Cu2+। খেয়াল করে এই কালারগুলো ছাড়া বাকি যা আছে সবগুলো হচ্ছে সাদা, শুধুমাত্র এগুলোর কালারটা কি হয়, এগুলোর কালারফুল আসে, আর বাকি সব কিছুর কালার কি হয়, সব কিছুর কালার সাদা হয়, ঠিক আছে, সব কিছুর কালার সাদা হয়। তো এই আয়ন শনাক্তকরণের একটা ফ্লো চার্ট আছে, আমি ক্লাস শেষ করে গ্রুপে ফ্লো চার্টটা দিয়ে দিব, পেজের মধ্যে ফ্লো চার্টটা আমি দিয়ে দিব, কীভাবে তোমরা আয়ন শনাক্তকরণের ক্লাসগুলো করবা, আয়ন শনাক্তকরণের জিনিসগুলো মনে রাখবা, ঠিক আছে, কীভাবে আয়ন শনাক্তকরণটা মনে রাখবা। তো আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে এখানে তোমার যে আমরা যদি ছোট্ট করে একটু দেখি, আমরা একদম ফার্স্টে আমরা কি শিখবো, যে বিকারক আছে না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বিকারক, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যা আমরা আয়ন শনাক্তকরণ করে ফেলতে পারি ওইটা আমরা আলাদা করে শিখবো। তাহলে দেখো শেখার টেকনিকটা তোমাদেরকে শেখা দিচ্ছে, NH4+ দিয়ে যা শিখতে পারি তা শিখে ফেলবো। এটার মধ্যে কী কী আসবে, এটার মধ্যে Cu2+ চলে আসবে, Fe2+ চলে আসবে, Fe3+ চলে আসবে, এগুলো চলে আসবে। এরপরে শিখবো হচ্ছে আমরা K4FeCN6, K4FeCN6, এটা দিয়ে আমরা যা করতে পারি ওগুলো আমরা শিখে ফেলবো। এরপরে ইন্ডিভিজুয়ালি আলাদা করে সোডিয়ামেরটা শিখবো, পটাশিয়ামেরটা শিখবো, অ্যামোনিয়াম আয়নেরটা শিখবো, NH4+এরটা শিখবো, সোডিয়াম, পটাশিয়াম, NH4+, এই তিনটা আমরা আলাদা করে শিখবো, ঠিক আছে। NH4+এরটা কি অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডটা বাদামি বর্ণ হয়, ঠিক আছে। পটাশিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, সোডিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট উৎপন্ন হয়, ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সালেট উৎপন্ন হয়, ঠিক আছে।
তাহলে এই তিনটা আমরা আলাদা করে করে শিখবো, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম আয়ন। আর বাকিগুলো শিখবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারক দ্বারা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারক দ্বারা কী কী হয়, আর ক্যাফোর FeCN6 দিয়ে কী কী হয়, এগুলো আমরা আলাদা করে শিখবো, ঠিক আছে? সো তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা কভার করেছি।